सर्वं शुभमयम शिव अनंता शिव कृपा अनंता। आगामी 5ই আগস্ট বুধ গ্রহ যে বক্রগতিতে যাচ্ছে, এই বক্রগতির বুধ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই পার্টিকুলার বুধ যে রেট্রোগ্রেডে যাবে, রেট্রোগ্রেড মোশনে সিংহ রাশি থেকে কর্কটে প্রবেশ করবে, অর্থাৎ জলরাশি থেকে সে সিংহ রাশিতে আসার পর সে আবার বক্রগতিতে জলরাশিতে ফিরবে। বুধের যে অবস্থান থাকছে, বুধ 19 জুলাই থেকে 22 আগস্ট, এই যে ফেজটা 19 জুলাই থেকে 22 আগস্ট বুধ সিংহ রাশিতে থাকছে, এই সিংহ রাশিতে থাকাকালীন বুধ 5 আগস্ট বক্রগতিতে যাবে। 5 আগস্ট বক্রগতিতে গিয়ে 22 আগস্ট বুধ কর্কটে ফিরবে এবং তারপর কর্কটে 29 আগস্ট বুধ মার্গী গতিতে যাবে। এই যে জলরাশি থেকে অগ্নিরাশিতে আসা, তারপর অগ্নিরাশিতে বক্রগতিতে গিয়ে আবার জলরাশিতে ফেরত, এই ঘটনা কিন্তু আমরা এই বছর ফেব্রুয়ারি মার্চে দেখেছি। এপ্রিল মার্চ ফেব্রুয়ারি ওই সময়টা, তখন রাহু ওখানে অবস্থান করেছিল, মঙ্গল ওখানে প্রবেশ করেছে। সুতরাং অন্যান্য গ্রহর একটা প্রভাব ছিল। এই আগস্ট মাসে যে বুধের বক্রগতি, এখানে কিন্তু আমরা একটা বিশুদ্ধ পিওর মার্কিউরিকে সিংহ থেকে কর্কটে অর্থাৎ অগ্নিতত্ত্ব থেকে জলতত্ত্বে প্রবেশ করতে দেখব, এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাউন্ডেশনাল অ্যাসপেক্ট অফ হিউম্যান লাইফ। আপনারা থাম্বনেলটা দেখেছেন, একটা কৌতূহল নিশ্চয়ই হয়েছে, কারণ থাম্বনেলের মধ্যে যে চিত্রটা আছে তার সঙ্গে বুধের কোনো সম্পর্ক নেই। যতক্ষণ না এক্সপ্লেনেশনটা শুনবেন ততক্ষণ একটা বড় প্রশ্নচিহ্ন মনের মধ্যে থাকবে। এই যে চিত্রটা দেখছেন থাম্বনেলে, এটা হচ্ছে সূর্যাস্তের চিত্র এবং সমুদ্রতে, পাহাড়ে নয়, সমুদ্রে সূর্যের যে অস্ত যাওয়া তার একটা চিত্র। যখন হোমযজ্ঞ করা হয়, হোমযজ্ঞ করার শেষ প্রান্তে এসে যখন হোমের যজ্ঞের আগুনটা পুরোহিত জল দিয়ে নিভিয়ে দেন, তখন একটা মন্ত্র বলেন। সেই মন্ত্রটা এই ভিডিওর থাম্বনেলে লেখা আছে, ওং অগ্নি ত্বম সমুদ্রম গচ্ছ, ওং অগ্নি ত্বম সমুদ্রম গচ্ছ, অর্থাৎ অগ্নি তুমি এবার সমুদ্রে ফিরে যাও। এটা ধরে নেওয়া হচ্ছে তার মানে যে অগ্নি যে এসেছেন, হোমযজ্ঞ যে করা হয়েছে, অগ্নিকে যে প্রজ্বলিত করা হয়েছে, আবাহন করা হয়েছে, সেই অগ্নি তাহলে এসেছেন কোত্থেকে? না, সেই সমুদ্র থেকে। এই চিত্রটা, এই উপমাটা হাইলি সিম্বলিক, এবং আমাদের অনেক প্রাচীন যুগে আপম নাপত বলে এক দেবতা ছিল। সেটা নিয়ে আমি বোধহয় সামান্য উল্লেখ করেছি কিছুদিন আগে একটা ভিডিওতে। তো এই আপম নাপত যে দেবতা, অর্থাৎ চাইল্ড অফ দ্য ওয়াটার্স, মানে জল থেকে যে শিশুর উৎপত্তি হচ্ছে, জন্ম হচ্ছে, সেই হচ্ছে আপম নাপত। এইরকম জল থেকে, সমুদ্র থেকে জন্ম, এই বিষয়টা আমরা গ্রিক মিথোলজিতে শুক্রের ক্ষেত্রে পাই। বার্থ অফ অ্যাফ্রোদিতে, যার সমুদ্রের ফেনা থেকে তার জন্ম হয়।
অ্যাফ্রোদিতে গডেস। তো এই সমুদ্রর জল থেকে, সমুদ্র থেকে যে একটা উৎপত্তি, এটা নানান মিথোলজিতে আমরা এরকম কাহিনী পাই। কিন্তু আমাদের যে এই সূর্যাস্তর ছবি এবং এই যে হোমযজ্ঞর শেষে অগ্নিকে বলা হচ্ছে, অগ্নিকে যে নিভিয়ে দেওয়ার সময় তাকে যে তার উৎসতে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে, সেখানে তার উৎস মেনশন কী করা হচ্ছে না, সমুদ্র। যে কারণে যখন আমরা সমুদ্রের ধারে বেড়াতে যাই, সি সাইডে, তখন আপনি সি সাইডে সূর্যোদয় আর সূর্যাস্তর সময় যদি সি সাইডে অবস্থান করে থাকেন, আপনি যদি সানরাইজ সানসেট ওয়াচ করেন, অবজার্ভ করেন, ছবি তুলতে যায় মানুষে, তখন একটা অদ্ভুত আপনার মেন্টাল, মানসিক একটা হাইলি চার্জড হয়ে যাওয়া, এনার্জাইজড হয়ে যাওয়ার একটা পরিস্থিতি হয়। আমরা সেটাকে সবসময় লক্ষ্য করি না। পরের বার যখন যাবেন এই কথাটাকে মনে রাখবেন এবং সচেতন হয়ে কনসিয়াস হয়ে যাবেন, দেখবেন একটা ডিফারেন্স ফিল করবেন। তো এই বুধ যে অগ্নিতত্ত্ব থেকে জলতত্ত্বে প্রবেশ করবে, এখানে এই ইমেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ইমেজটা থেকে আমাদের অনেক কিছু বুঝতে হবে। আমি আগে বহুবার বলেছি যে পাশ্চাত্য দেশে মনকে মাইন্ড একটা শব্দে ইতি করে দেওয়া হয়, কিন্তু আমাদের সনাতন ধর্মে মনকে বলা হয় অন্তঃকরণ, এবং এই অন্তঃকরণের 4টে ভাগ আছে: মনস, অহংকার, বুদ্ধি, চিত্ত। সেই চিত্তবৃত্তি নিরোধ দিয়ে যে শুরু হচ্ছে পতঞ্জলির যোগসূত্র, তিনি চিত্তকে বেছে নিয়েছিলেন। মনস, অহংকার, চিত্ত আর বুদ্ধির মধ্যে তিনি বুদ্ধিকে দেখেননি, বুদ্ধিকে মনে অতটা গুরুত্ব দেননি, অহংকারকে গুরুত্ব দেননি, মনসকে দেননি, চিত্তকে দিয়েছেন। কেন চিত্তকে দিয়েছেন? কারণ চিত্ত হচ্ছে অন্তঃকরণের সেই অংশ যেখানে সমস্ত ইমপ্রেশনগুলো থাকে, কর্মের বীজ, সংস্কারের বীজ, যে বীজ নিয়ে, যে ইমপ্রেশন নিয়ে আমাদের আবার জন্ম হয়, যে ডিজায়ার, যে ইচ্ছা পূর্তির জন্য আমাদের আবার জন্ম হয়। তো এই কারণে এই চিত্ত যে অংশটা অন্তঃকরণ, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এখানে এই চিত্ত যে অংশটা, এটাকে আমরা এই চিত্ত অংশের সঙ্গে চন্দ্রকেও সংযুক্ত করি, শুক্রকেও সংযুক্ত করি। কারণ ভালো লাগা, রিলেশনশিপস, এগুলো সব শুক্র। বুদ্ধি তো স্ট্রেট অ্যাওয়ে ক্লিয়ার কাট মার্কিউরি, অহংকার হচ্ছে প্রাইমারিলি মঙ্গল, সেকেন্ডারিলি চন্দ্র, আর মনস হচ্ছে কিন্তু মার্স, যে একটা সংকল্প, একটা মনের যে ফিক্সড কিছু টেম্পারামেন্টাল টেন্ডেন্সি, এই মনসকে আমরা মঙ্গলই ধরি। এবার এই 4টে অংশের মধ্যে এই যে বুদ্ধি যে বিষয়টা, সেটা হচ্ছে পিওর ইন্টেলেক্ট, পিওর মার্কিউরি। এবং আমাদের জীবনের যত অনুভূতি, অভিজ্ঞতা, অনুভব, জীবন যে অনুভবের ধারা, মার্কিউরি হচ্ছে সেই গ্রহ, সেই ইনফ্লুয়েন্স যে আমাদের এই সব অনুভূতির মধ্যে দিয়ে পরিচালনা করে নিয়ে যায়। আমার যা অন্তঃকরণের চিত্তর অংশতে যা কর্মের বীজ আছে, যা সংস্কার আছে, যা ডিজায়ার্স আছে, যে কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য আমি আবার জন্ম নিলাম, সেই সমস্ত কামনা বাসনাকে
চরিতার্থ করতে গিয়ে আমার জীবনের যে নানাবিধ ঘটনা, নানাবিধ পথ চলা, সেই পথ চলাতে আমার বুদ্ধি আমাকে পরিচালনা করবে। এই জন্য মার্কারি এত 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 গুরুত্বপূর্ণ। এই বুধকে, এই ইন্টেলিজেন্সকে, এই বুদ্ধিকে আবেগ, ইমোশনের মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে। ইট হ্যাজ টু রাইজ অ্যাবাভ দ্য ইমোশন। এবং যে কন্ডিশনড থিঙ্কিং আমার আছে, আমার মনের মধ্যে ওই চিত্ত অংশটার মধ্যে আমার যা কিছু ভাবনা চিন্তা আছে, প্রবণতাগুলো যে আছে আমার, সেই প্রবণতা এবং আমার যে আবেগ, ইমোশন, সেই ইমোশন, আবেগ আর প্রবণতাকে জয় করে, দমন করে বুদ্ধিকে এগিয়ে যেতে হবে। তবেই আমাদের জীবনে আমরা পরিবর্তন আনতে পারবো। আর না হলে সেই আবেগগুলোই একই রকম আবার অভিজ্ঞতা জীবনে তৈরি করবে, আর সেই প্রবণতাগুলোই আমাদের আবার পুনরাবৃত্তি ঘটাবে কর্মের, সেই চাক্কি পিসিং, এবং ফাইনালি গিয়ে সেই পুনরাপি জনমম। এবং 12 মাস ধরে আপনারা প্রতি মাসের যে রাশিফল শুনবেন এবং প্রতি বছর যে বিভিন্ন গোচর ফল শুনবেন, বিভিন্ন গ্রহের গতি পরিবর্তনের ফল শুনবেন, আপনার জীবনে কোনো হরে ধরে কোনো পরিবর্তন হবে না। কারণ ওই একই জিনিস আপনার জীবনে ঘটতে থাকবে যতক্ষণ না বুদ্ধি, ইন্টেলেক্ট, বিবেক, যে কারণে এত বড় গ্রন্থ আছে বিবেক চূড়ামণি। তো এই বিবেক নট অ্যাজ ইন কনসিয়েন্স, বাট বিবেক অ্যাজ ইন ডিসক্রিমিনেটরি পাওয়ার, যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা আমি চয়েস করব। এই বুদ্ধি যতক্ষণ না আমার এক্সিস্টিং ইমোশন, এক্সিস্টিং প্যাটার্নকে জয় করতে পারছে, ততক্ষণ আমার জীবনে কোনো পরিবর্তন হবে না। এবং এই এক্সিস্টিং প্যাটার্ন, এক্সিস্টিং মানসিকতা সব ওই কর্মের বীজ, ওই সংস্কারের বীজ হয়ে আমাদের অবচেতন মনে, আমাদের সূক্ষ্ম শরীরে অবস্থান করে থাকে, প্রাণ শরীরে, যেখানে আমাদের ষট চক্র আছে, যেখানে আমাদের মন্ত্র সাধনা হয়, এবং সেখান থেকে আমাদের অবচেতন মনের উপর একটা কন্ট্রোল আসে, ধীরে ধীরে আসে। তো এই বুধ এত গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ বুধকে এই চ্যালেঞ্জ অফ দ্য ইমোশন অ্যান্ড দ্য কন্ডিশন থিঙ্কিংকে ডিল করতে হবে। চিত্ত, অহংকার, মনস, এই তিনটাকে জয় করতে হবে বুদ্ধির। তো সেই জন্য বুধ এত গুরুত্বপূর্ণ। এবার এই যে বুধের মুভমেন্টটা, এই বুধের মুভমেন্টটা যখন বুধ বক্রগতিতে যায়, তখন এক একটা পর্ব, এবং এক একটা পর্বে আমাদের বুদ্ধি কিভাবে কাজ করে সেটাকে আগে আমাদের বুঝতে হবে। দেখুন, আমাদের একটু ফরচুন টেলিংয়ের প্রতি দুর্বলতা আছে, কি হবে। কিন্তু জ্যোতিষশাস্ত্র, যে বেদের চক্ষু, যে বেদাঙ্গ, দ্যাট ইজ নট ফরচুন টেলিং। এটা দয়া করে বুঝতে হবে আপনাদের, ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিং। তো রোমান সাম্রাজ্যের পথে যে সুতসেয়ার বসেছিল, যে জুলিয়াস সিজারকে বলেছিল বিওয়্যার দ্য আইডস অফ মার্চ, তার কিছু দিব্যদৃষ্টি নিশ্চিত ছিল, ইনটুইটিভ অলৌকিক পাওয়ার নিশ্চয়ই ছিল। সে সুতসেয়ার, সে
ফরচুন টেলার। কিন্তু যে ফরচুনটা আমি তৈরি করছি সেই ফরচুনটা একটা ফরচুন টেলার বলতে পারবে, কিন্তু যে ফরচুনটা আমি তৈরি করছি সেই তৈরি করার জায়গায় আমার সংশোধনটা দরকার। এই জন্য বেদাঙ্গ যে জ্যোতিষ, দ্যাট ইজ নট ফরচুন টেলিং। তো গভীরে যেতে হবে, বুঝতে হবে, একটা বোধের জায়গায় আসতে হবে এবং সেখান থেকে নিজেদের জীবনে পরিবর্তন আনতে হবে। আর এই এক্সারসাইজটা যদি কেউ করতে অনিচ্ছুক হয়, যদি আমার অনীহা হয়, তাহলে আমার ফরচুন টেলিংয়ের সঙ্গেই পথ চলা, সেখানে কোনো সমস্যা নেই। সব রকম জিনিস পৃথিবীতে আছে। এবার এই যে বুধের মুভমেন্টটা, বুধ যখন রবি থেকে মোটামুটি 20 ডিগ্রি এগিয়ে থাকে এবং সেহানো অবস্থায় বুধ যখন বক্রগতিতে যায়, তখন সেই বুধকে বলা হয় এপিমেথিয়ান রেট্রোগ্রাড। এই প্রমিথিয়াস আর এপিমেথিয়াস দুই ভাই গ্রিক মাইথোলজির। প্রমিথিয়াস আনবাউন্ড একটা বিশেষ রচনা আমাদের লিটারেচারে, সম্ভবত বোধহয় শেলির লেখা, ইংলিশ কবি, আমার যদি ভুল না হয়। তো প্রমিথিয়াস হচ্ছে দূরদর্শিতার প্রতীক, আর এপিমেথিয়াস হচ্ছে কাজবাজ করা হয়ে গেল, তারপরে সেটা নিয়ে ওই চোর পালালে বুদ্ধি বাড়ে, খুব বেস লেভেলে। যে আমরা বলে থাকি না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো যে ভাবিয়া কাজ করে সে হচ্ছে প্রমিথিয়াস, আর যে করিয়া ভাবে সে হচ্ছে এপিমেথিয়াস। খুব একটা স্থূল বিবরণ দিলাম, এর মধ্যে অনেক ফাইনার অ্যাসপেক্টস আছে। তো বুধ যখন বক্রগতিতে যাবে, একটা তো তার তো একটা রাস্তা, তো পথ চলা। তো বুধ এবার সিংহ রাশিতে মঘা নক্ষত্রে যখন বক্রগতিতে যাবে, তখন কর্কট রাশিতে সিংহ অবস্থান, এই কর্কট রাশিতে রবি অবস্থান করে থাকবে। রবি থেকে মোটামুটি 20 ডিগ্রি এগিয়ে বুধ বক্রগতিতে গেল। সেই বুধ হচ্ছে এপিমেথিয়ান রেট্রোগ্রাড মার্কিউরি। এই ফেজটা এপিমেথিয়ান ডাইরেক্ট মার্গী। 5ই অগস্ট থেকে 19শে অগস্ট যখন বুধ বক্রগতি স্টার্ট করলো এবং কর্কটের দিকে পিছিয়ে যাচ্ছে, ওদিকে রবি কর্কট থেকে সিংহে এগোচ্ছে, আর এদিকে সিংহ থেকে বুধ পেছোচ্ছে। সুতরাং রবি আর বুধ ক্রস করবে একে অপরকে, এবং যখন ক্রস করবে তখন ওই সৌর শক্তিটা বুধ অর্জন করবে, বুধ পাবে, প্রাপ্ত হবে। তো রবি থেকে 20 ডিগ্রি এগিয়ে মার্কিউরি যখন আছে, অর্থাৎ 5th অগস্ট অবধি, 19 জুলাই থেকে 5th অগস্ট যে টাইমটা, এই টাইমটাতে বুধ হচ্ছে এপিমেথিয়ান ডাইরেক্ট। 5th অগস্ট বুধ যেই বক্রগতিতে গেল, এবার বুধ পিছোতে আরম্ভ করছে আর রবি এদিকে এগোচ্ছে, দে আর গোয়িং টু ক্রস। তখন বুধ হয়ে গেল এপিমেথিয়ান রেট্রোগ্রাড। 19th অগস্ট বুধ রবিকে ক্রস করে বেরোবে, রবি বুধ থেকে এদিকে এগিয়ে যাবে। এই 19th অগস্ট বুধ যখন রবিকে ক্রস করে কর্কটের দিকে এগিয়ে গেল, তখন চেঞ্জ হয়ে গেল ইকুয়েশন, সমীকরণ। তখন বুধ হয়ে গেল এপিমেথিয়ান রেট্রোগ্রাড থেকে প্রমিথিয়ান মার্কিউরি। বুধের থিঙ্কিংটা চেঞ্জ হয়ে গেল।
ফাংশনটা চেঞ্জ হয়ে গেল। তো 19 অগস্ট ক্রস করলো রবিকে, কর্কটের দিকে যাচ্ছে, এবং তারপর কর্কটে প্রবেশ করে গেল 22 অগস্ট। 29 অগস্ট গিয়ে বুধ যখন ডাইরেক্ট হলো, তখন বুধ হচ্ছে প্রমিথিয়ান ডাইরেক্ট মার্কিউরি। এবার এই যে যাত্রাপথের পর্বগুলো আলোচনা করলাম আপনাদের সঙ্গে, আলোচনা করার উদ্দেশ্যটা হচ্ছে যে এই পর্বের মধ্যে এক একটা পর্বে বুধ এক এক রকমভাবে কাজ করে, অর্থাৎ আমাদের বুদ্ধি এক এক রকমভাবে তার প্রকাশ দেখা যায়। তাহলে এই 5 অগস্ট থেকে 19 অগস্ট এই যে সময়টা, এই ক্রস করলো 5 অগস্ট থেকে 19 অগস্ট এপিমেথিয়ান রেট্রোগ্রাড, অর্থাৎ 19 অগস্ট থেকে 29 অগস্ট যখন সে প্রমিথিয়ান রেট্রোগ্রাড। তার আগে 19 অগস্ট রবিকে ক্রস করছে, রবির পুরো পাওয়ারটা পাচ্ছে, পেয়ে পিছিয়ে গেল, কর্কটে প্রবেশ করলো, তারপর কর্কটেও প্রবেশ করে 22 অগস্ট কর্কটে প্রবেশ করে 29 অগস্ট কর্কটে ডাইরেক্ট হলো। এর আগে সে এপিমেথিয়ান ডাইরেক্ট ছিল, তারপরে এপিমেথিয়ান রেট্রোগ্রাড হলো 19 অগস্ট অবধি। এই প্রমিথিয়ান রেট্রোগ্রাড যে ফেজটা, এই ফেজটাতে অর্থাৎ 19 অগস্ট থেকে এই যে ফেজটা 29 অগস্ট, এই ফেজটাতে মানুষ, আমাদের যে বুদ্ধি, আমরা খুব একটা রিবেলিয়াস, বিদ্রোহী, একটা খুব মনের মধ্যে পরিবর্তনের ইচ্ছে আকাঙ্ক্ষা, একটা স্বাধীনতার চাহিদা, যা কিছু আছে, যা কিছু চলছে, প্রচলিত সব কিছুকে পরিবর্তন করার একটা কনভেনশনাল, সোশ্যাল কনভেনশন, সামাজিক সমস্ত নিয়ম নীতিকে উল্লঙ্ঘন করার রিবেলিয়াস একটা মানসিকতা তৈরি হয় এই সময় আমাদের বুদ্ধির মধ্যে, এবং নতুন কিছু চিন্তাভাবনা। এই রকম মার্কিউরি অ্যালডাস হাক্সলির হরোস্কোপে পাওয়া যায়, যিনি ব্রেভ নিউ ওয়ার্ল্ড লিখেছিলেন, রচনা করেছিলেন, গ্রেট থিঙ্কার, রাইটার, হিস্টোরিয়ান। এবার এর আগের যে ফেজটা 5 অগস্ট থেকে 19 অগস্ট, যখন প্রথম বুধ বক্রগতিতে গেল, যে এপিমেথিয়ান রেট্রোগ্রাড, তখন ওই পরিবর্তন, পরবর্তী যে পরিবর্তনটা, যেটা এখনই আলোচনা করলাম, তার বীজ বপন হয়। যে আমাদের মধ্যে তখন একটা ডিপ ডিসস্যাটিসফ্যাকশন আমরা অনুভব করব, এবং যে পরিস্থিতির মধ্যে আছি সেই পরিস্থিতিকে পরিবর্তন করে পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়ার, এটাকে সোল ডিসকন্টেন্ট বলা হয়। ধরুন এই সময়টা 5 অগস্ট থেকে 19 অগস্ট বুধ যখন বক্রগতিতে সিংহ রাশিতে, কুম্ভ লগ্নের ক্ষেত্রে ধরে নিন, কুম্ভ লগ্নের সপ্তমে এরম বক্রী বুধ তার বিবাহিত জীবন নিয়ে সে একটা ডিসকন্টেন্ট ফিল করবে, সে একটা মানসিক অসন্তোষ, অবসাদ ফিল করবে, সে বিবাহ থেকে বেরিয়ে যেতে চাইবে। যাদের অলরেডি কুম্ভ লগ্নের এই বিবাহ সংক্রান্ত সমস্যা চলছে, তাদের এই বিষয়টা আরও এসকালেট করবে। এই জায়গাগুলো
মেষ লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাব অর্থাৎ প্রেম প্রণয়ের জায়গা। তো কোনো লাভ রিলেশনশিপের মধ্যে একটা ডিসকন্টেন্ট থাকলে, একটা অলরেডি কোনো ফ্রিকশন থাকলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার একটা টেন্ডেন্সি তৈরি হবে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে ওটা 10th হাউস, দশম ভাব। তো বৃশ্চিক লগ্নের মানুষদের কর্ম জীবন সংক্রান্ত কোনো ডিসস্যাটিসফ্যাকশন যদি থাকে বা নতুন করে একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হয়ে কর্ম পরিবর্তন করার একটা মনের মধ্যে চিন্তাভাবনা তৈরি হবে। এইটা এই 5th অগস্ট থেকে 19th অগস্ট এই প্রথম ডিসস্যাটিসফ্যাকশনটা তৈরি হবে, যেটার স্ফুরণ হবে গিয়ে 19th অগস্ট থেকে 29th অগস্ট ওই কর্কটে। তো এই ফার্স্ট ফেজটা 5th অগস্ট টু 19th অগস্ট আমাদের অ্যালার্ট থাকতে হবে যে আমাদের কি সত্যি যে বিষয়ে অসন্তোষ হচ্ছে, যে বিষয়ে একটা খুব দমবন্ধ ভাব হয়ে আসছে, ক্লস্ট্রোফোবিক লাগছে, ভালো লাগছে না যে বিষয়টা, সেটা কি সত্যিই ভালো না লাগার মতো জায়গা, না আমাদের একটা কোনো রাহুর ইলিউশন তৈরি হচ্ছে। এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে, অ্যানালিসিস করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে। 29th অগস্ট যখন বুধ ডাইরেক্ট হয়ে যাবে কর্কট রাশিতে, প্রমেথিয়ান ডাইরেক্ট, তখন মন আবার আমাদের শান্ত হয়ে যাবে, পিসফুল হয়ে যাবে, একটা মনের মধ্যে একটা ক্ল্যারিটি আসবে। বুধের সেই দ্রুত সুইফট থিঙ্কিং, এক্সেলেন্ট বাক শক্তি, বাগ্মিতা, কমিউনিকেশনের সেই শার্পনেসটা আসবে। আমরা অন্যদের কনভিন্স করতে পারবো, অন্যদের মোটিভেট করতে পারবো, আমাদের একটা খুব ভিশনারি টাইপ থিঙ্কিং হবে। এই রকম বুধ বহু প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্মছকে পাওয়া যায়। কেনেডি, নিক্সন, রেগান, এদের সকলের, ক্লিন্টন, এদের সকলের জন্মছকে এই রকম, দালাই লামা। তো এই যে ফেজগুলো আলোচনা করলাম, প্রথমে ডিসস্যাটিসফ্যাকশন, তারপরে সেই ডিসস্যাটিসফ্যাকশন থেকে স্বাধীনতার মুক্তির একটা চাহিদা, এবং তারপর হয় সেই মুক্তিটাকে লাভ করা বা যাই সিচুয়েশন হলো, ফাইনালি গিয়ে মনের একটা শান্তি, স্বস্তি এবং ক্ল্যারিটি অফ থট। তো এই যে ওম অগ্নি ত্বম সমুদ্রম গচ্ছ, অর্থাৎ বুধ অগ্নিতত্ত্ব থেকে জলতত্ত্বে ফিরে যাবে, অর্থাৎ আমাদের ইন্টেলেক্ট গিয়ে আমাদের বিভিন্ন আবেগকে, ইমোশনকে এক্সামিন করবে, স্টাডি করবে। সক্রেটিস বলছেন যে an unexamined life is not worth living. বুধ কিন্তু আমাদের জীবনকে এক্সামিন করতে সাহায্য করে। তো এই বুধ যখন গণ্ডন্ত ক্রস করবে, এই জন্য গণ্ডন্ত এত ক্রিটিক্যাল, ওই মঘা আর অশ্লেষা নক্ষত্র, ওখানে প্রচুর কর্মের একদম ওখানে একটা নট। গণ্ডন্ত মানে ওখানে অনেক ইমোশনাল টার্ময়েল আছে। তো ওই যে ইমোশনাল টার্ময়েল, ওর মধ্যে থেকে বুদ্ধির যে শার্পনেস, যে বিবেক, যে ইমোশনকে স্টাডি করা, ইমোশনকে যথাযথ গুরুত্ব দেওয়া বা না দেওয়া, আপনার লগ্ন বিশেষে, এই যে বললাম কুম্ভ লগ্নের সপ্তমে বুধ বক্রী হবে,
এবং সপ্তমে বুধ বক্রি হয়, সে ষষ্ঠে যাবে। সুতরাং ম্যারেজ সংক্রান্ত ডিসস্যাটিসফ্যাকশন, ট্রাবল, সেটা কি আপনার জন্য সঠিক হচ্ছে, সেই ডিসিশনটা আপনাদের নিতে হবে। বৃশ্চিক লগ্নের কর্মজীবন সম্বন্ধে যে নানান রকম চিন্তাভাবনা, ডিসস্যাটিসফ্যাকশন, পরিবর্তনের ইচ্ছে, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা চাই। সুতরাং বৃশ্চিক লগ্নের মনে হলো রাশি লগ্ন দশা অন্তর্দশা সাপোর্ট করলে মনে হবে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করি, আর কারুর অধীনে কাজ করতে ভাল লাগছে না। কিন্তু সেটা কি সঠিক সিদ্ধান্ত হবে? আপনার বৃশ্চিক লগ্নের সঙ্গে যদি আপনার কুম্ভ রাশি হয় বা মীন রাশি হয় বা কর্কট রাশি হয়, তাহলে 7.5 ঢাইয়া চলছে। দশা অন্তর্দশা কী চলছে সেগুলোকে স্টাডি করতে হবে। তো বুধের এই বক্রগতি আপনাকে, আপনার বুদ্ধি, আপনার মন আপনাকে একভাবে চালনা করবে। সেই চালনাটা সঠিক কিনা, আপনার জন্মকালীন বুধ কীরকম আছে, জন্মকালীন বুধ যদি পীড়িত থাকে তাহলে সেই বুধ আপনাকে ভুল সিদ্ধান্ত নেওয়া করাবেই। গত এপ্রিল মার্চ এই সময় যখন বুধের ওই মেষ থেকে মীনে কণ্ডন্ত হয়েছিল, ওং অগ্নি ত্বম সমুদ্রম গচ্ছা, তখন বহু মানুষ প্রচণ্ড ভুলভাল সিদ্ধান্ত নিয়েছেন। তো যেটা প্রথমেই বললাম যে বেদাঙ্গ জ্যোতিষ ইজ নট ফরচুন টেলিং, আপনাকে মার্গদর্শন করাবে জ্যোতিষ। এই যে মার্কিউরি রেট্রোগ্রাড, এক একটা ফেজে পুরো 5ই অগাস্টের আগে থেকে 19 জুলাই থেকে বুধ যখন এগিয়ে আসছে, বুধ যখন মার্গী রবিকে ছাড়িয়ে এসছে, তখন থেকে আমার মন কিভাবে কাজ করবে সেটা আজকে আমরা জানলাম। পরবর্তী ভিডিও যদি করার সময় পাই, কারণ সামনে আবার বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রে সঞ্চার আছে, তো চেষ্টা করব, কমিট করছি না। তাহলে আজকের আলোচনার ভিত্তিতে মেষ থেকে মীন লগ্ন রাশির কিভাবে চলা উচিত, কি হবে নয়, কিভাবে আপনাদের চলা উচিত, এই যে থট প্রসেসটা অ্যাক্টিভ হবে, সেই সাপেক্ষে আমরা আলোচনা করব আগামী ভিডিওতে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।